সূর্য যত দূরে থাকে আলোয় ভরে জগৎটাকে স্বপ্নগুলো সত্যি করে ফিরতে হবে আপন ঘরে লক্ষ্য যত বাজি ধরে চলো আগে হার ঝরে ইচ্ছে এখন আকাশ ছোঁয়ার ডানা ছাড়াই পাখি হওয়ার সূর্যমুখী মনটা যে তার সে তো এক সানফ্লাওয়ার ইচ্ছে এখন আকাশ ছোঁয়ার ডানা ছাড়াই পাখি হওয়ার সূর্যমুখী মনটা যে তার সে তো এক সানফ্লাওয়ার তোমরা শুধু আমাকে এক গাদা দায়িত্ব কাঁধিতে বড় করতে চাইছো। শুনলে বৌমা, ছেলের কথা শুনলে? আরে দায়িত্ব হলো পুরুষের মেরুদণ্ড। যেই পুরুষ দায়িত্ব জ্ঞানহীন সে হলো মেরুদণ্ডহীন প্রাণী। আপা, আপনি বোধহয় আমাকে অন্যরকম কিছু ভেবেছেন। আসলে তাই ভাবার কথা। একটা ছেলে একটা মেয়ের খোঁজে বারবার আসছে, খারাপ কিছু তো ভাবারই কথা। আসলে জয়া ম্যাডামের নাম্বার আমার দরকার নেই, কিন্তু ওনার দোকানটা আমি একবার দেখতে চাই আপা। কারণ ধরো যে জেলেটা সমুদ্রের গভীর সমুদ্রে কাজ করে, অথবা যে কৃষকটা মাঠে কাজ করে, তার কাছে কিন্তু সেই মাঠটা অফিস, সেই সমুদ্রটা অফিস। সারা পৃথিবীতে সব সময় কাজ চলছে, তাই না? আমি এখন এখানে নেই, তুমি এখন বড় বউ, ভালো মন্দ তুমিই দেখবে। হ্যাঁ জয়া আপু, আপনাকে কেউ একজন দুপুরে খুঁজতে এসেছিল। আমাকে? কি নাম? হ্যাঁ, কামাল নামের একজন। ও, থ্যাংক ইউ। কামাল? ও ঢাকায় আমার কাছে কেন? কি চাই? ভাইজান, ঠান্ডার মধ্যে এখানে বসে আছেন আপনি? সিজন তো ভালো না, ঠান্ডা ফান্ডা লেগে গেলে উপায় থাকবে না। তুই কি বাজার থেকে এলি? হ্যাঁ ভাইজান, সে এক বিশাল কাণ্ড ভাইজান। ওই বাজারে চেয়ারম্যানের সঙ্গে দেখা। চেয়ারম্যান আমাকে ধরে নিয়ে গেল এক সালিশে। এই তর্ক হাবিজাবি এসব শুনে শুনে না মনটা বিগড়ে গেছে ভাইজান। তা ওই আসবার পথে সুমনের বাবার সঙ্গে আমার দেখা হয়েছে। তাকে আমি বলেছি যে আপনি এসেছেন। তুই কি বললি? আমি ভিটে মাটি বিক্রি করতে এসেছি? দেখেন ভাইজান, সমস্যায় যখন পড়েছেন, দরকারে কাউকে না কাউকে তো বলতে হবে, তাই না? আমি আপনাকে একটা বুদ্ধি দিই, আপনি শুনেন। আপনার এই সমস্যার কারণ তো সুমন। সুমনের জন্য আপনি মুসিবতে আছেন। সে আপনার সঙ্গে বাটপারি করেছে। আপনি তার বাবাকে ধরেন, কারণ ছেলের কুকর্মের জন্য বাবাই দায়ী, বাবার ঘাড়ি বর্তায়। আমার তো মনে হয় উনি রাজি হবেন না। কেউ কি আর সহজে কিছুতে রাজি হয়? চাপ দিয়ে ধরতে হবে, জোর দিতে হবে। আপনি বলেন যে আপনার টাকা সে যেন ফেরত দেয়। আমি তাকে কালকে আসতে বলেছি। বললো যে সকাল 11টা-12টার দিকে সে আসবে। আপনি তাকে বলবেন যে সে যেন টাকা ফেরত দিয়ে দেয়। আর আপনি যে ফুলবাড়ি এসেছেন সেটা হচ্ছে ওই টাকা নেওয়ার জন্য, ভিটে মাটি বিক্রি করার জন্য যে এসেছেন এটা বলবেন না। চলেন ভাইজান, এই ঠান্ডার মধ্যে এখানে বসে থাকবেন? আসেন। তুই যা, আমি আসছি।
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওসমান গনি, বংশের মধ্যে তুমি সবচেয়ে বিচক্ষণ লোক। আমরা গ্রামেই পড়ে থাকলাম, আর তুমি বুদ্ধি খাটিয়ে শহরে চলে গেলে। শহরে নানা কিসিমের লোক, তাদের চিনে চলতে হয়। আর এই সুমনরে তুমি চিনতে পারলে না? কোন আক্কেলে তুমি তারে এতগুলো টাকা দিতে গেলে? সব সময় আমার পিছনে ঘুরঘুর করতো, বলতো চলেন ব্যবসা করি ব্যবসা করি। ও কইলে আর তুমি দিয়ে দিলে? তাহলে আমিও ততদিন তোমার পিছনে ঘুরঘুর করি। তুমি আমারে ব্যবসা করার জন্য 13 লক্ষ টাকা দাও, যদি তোমার টাকা থাকে। আমি কি আসলে এতটা বুঝতে পারতাম? ভাবছি একই বংশের লোক, ও যে আমার সাথে এরকম একটা চিটারি করবে এটা তো আমি বুঝতে পারি নাই। তোমার বুঝতে এত কষ্ট হবে কেন? একটা টেলিফোন দিলেই তো আমি তোমারে বুঝিয়ে দিতাম। 1 মিনিটের মামলা। না মানে আমি বলছি কি ভাইজান, এখন এইসব নিয়ে সময় নষ্ট করতে কোনো লাভ নাই। এইটাই হলো আসল কথা। এখন কিভাবে সমস্যাটা সমাধান করা যায় সেই চেষ্টাই করা উচিত। মানে সমস্যার সমাধানও হলো, আর সম্পর্কটাও ঠিক থাকলো। তোমার মাথায় কি আছে সেটা খুলে বলো। আর ওসমান গনি, তোমার যদি কোনো প্রস্তাব থাকে তুমি বলতে পারো। না, প্রস্তাব আর কি, আমার বাড়ি ঘর দোকান সবই এখন ব্যাংকের কাছে বন্ধক। আমার এখন টাকার দরকার। না মানে দেখেন ভাইজান, ছেলে যদি অন্যায় করে তাহলে তো সবাই ন্যায্য বিচারের জন্য বাবার কাছে যায়, তাই না? অন্যায় যখন হয়েছে তার আগে আসা উচিত। এটা অন্যায় হয়ে যাওয়ার পর আসলে তো আর হবে না। বাবা হয়েছি বলে ছেলের সমস্ত কাজের দায়ভার আমাকে নিতে হবে, অমন টাকা আমি পড়ি নাই। ওই যে কি একটা ঘটনা ঘটালো কয়লার খনিতে, কার জমি 2 নম্বরই করে বিক্রি করে দিল। মামলা হওয়ার ভয়ে সুমন পলাতক। তারপর থেকে আর কোনো খবর নাই, আমাদেরও কোনো আবেগ নাই। দিছি ত্যায্য করে, ওয়ারের সূত্রে আমার কোনো সম্পত্তি সে পাবে না। এখন উপায়? উপায় আমি কি জানি? অত টাকা আমার কাছে চাইলে আমি দিতে পারবো না, অত ফাও টাকা আমার কাছে নাই। তবে একটা উপকার করতে পারি। সুমনরে যদি পাই খবর দেব, তোমরা এসে ধরে নিয়ে যেভাবে পারো ওর কাছে টাকা আদায় করে নেবে, তাতে আমার কোনো আপত্তি নাই। আমার আবার বাজারে কাজ আছে, আমি একটু যাই। আর শোনো, ভাবো, তোমার যদি কিছু বলার থাকে আমারে বলো। ভাইজান, আমি বলি কি, তুমি আর কি বলবা? যে বাপ মায়ের সন্তান নষ্ট হয়ে যায়, সেই বাপ মায়ের কষ্টের সীমা থাকে না। এই ছেলেটা আমার একে সব সর্বশান্ত করে দিল। খারাপ লাগছে তোমার?
নীলা বিজি নাকি? জি বস, কাজ করছি। গুড গুড গুড, কাজ করো। কাজ হলো আত্মার খোরাক। যত বেশি তুমি কাজ করবে তত ফিট থাকবে। যতটুকু ফিট থাকা উচিত আমি মনে হয় তার থেকে বেশি ফিট আছে। বুঝতে পারছি তোমার মনটা আজ খারাপ না? তোমার মেজাজ ভালো করার একটা নিউজ আমার কাছে আছে। তুমি কি নিউজটা দেখতে চাও না পড়তে চাও? কি নিউজ? দেখো, থ্যাংক ইউ ভাইয়া। থ্যাংক ইউর কিছু নাই তো। আচ্ছা শোনো, যদিও তুমি পত্রিকার সাব এডিটর, তারপরে স্পেশাল নিউজগুলো তো তোমাকে দেখতে হবে। আর তাছাড়া রেগুলার পত্রিকার 2টা পাতা কিন্তু তোমাকে সামাল দিতে হবে। এখন তুমিই ঠিক করো কোন 2টা পাতা তুমি দেখবে। এত চিন্তার কি আছে? সবাই কাজ করে তারপর প্রমোশন পায়। তুমি লাকি, কাজের আগেই প্রমোশন পেয়ে গেলে। কাজের আগেই প্রমোশন মানে? এত মানে টানে বোঝার দরকার নাই তো। শোনো, তুমি হাসি মুখে সেলিব্রেট করো, ঠিক আছে? অত ভেবো না, ভেবে কিছুই হবে না। আসলে হয়েছে কি জয়ার মা, খালি হাতে ঢাকায় ফিরে যেতে বড় কষ্ট হচ্ছে। বাসের ভাইয়ের জন্য অপেক্ষা করে সময় নষ্ট করো না। শুনলে না কি বললো? সুমনকে নাকি ত্যায্য করেছে। মুখে বললো আর ত্যায্য হয়ে গেল। তুমি ভিডিওটা বিক্রির ব্যবস্থাই করো। আমি তো মিজানুরকে তাই বললাম, দেখি ও কি করে। ভাইজান, একটা আসার খবর আছে। ওই যে বাসেদ ভাই আর ভাবিকে বললাম যে ওরা তো খুব বিপদে, আপনার তো একটা দায়িত্ব আছে। স্বীকার করেন আর না করেন, দায়িত্ব তো হয়েই আছে, তাই না? বললাম যে জমিটা আপনি কিনে নেন, ন্যায্য দামে কিনেন, তাতে ওদেরও উপকার হলো, আপনারও ক্ষতি হলো না। নিতে চাইলো? মনে হয় রাজি হবে। কালকে আমি বাজারে গিয়ে ধরবো না, শরীকদের সাথে কথা বলুক। ভাই মিজানুর, আমি তো আসলে তোর ভরসায় এসেছি, তুই একটা কিছু কর ভাই। ভাইজান, আপনি চিন্তা করবেন না, এই মিজানুর তো আছে, আল্লাহ ভরসা। আপনারা চিন্তা করবেন না ভাবি, একটা কিছু হয়ে যাবে। চলেন তো, এখানে কেন দাঁড়িয়ে আছেন? বাড়ি চলেন, আসেন আসেন। কাঠগুলো একদম ঠিক মতো পানি দাও, ওটা ওখানে রাখো। দেখছো পাতাগুলোর কি অবস্থা? আরেকটু দিয়ে ওই পাশে রাখো। এই গাছটার অবস্থা দেখেছো তুমি? খালি গোড়ার মধ্যে পানি দাও। দেখো পাতাগুলোর অবস্থা দেখো, একটু পাতায় পানি দিয়ে পাতাগুলো একটু ইয়ে করো। বাজারে গেছিলাম মা, কাজে নিজে করে নিয়ে আসলাম। কি আশ্চর্য, চঞ্চলকে বললি তো ওই তো বাজার করে। চঞ্চল এইভাবে বাজারটা করতে পারতো না মা। কেন কেন মা, আজকে স্পেশাল কিছু? হ্যাঁ স্পেশাল, তোমাকে না জেনে এটা কাজ করে ফেললাম মা। তাতে কি হয়েছে মা? সব ব্যাপার নিশ্চয়ই আপনি আমার চেয়ে অনেক ভালো বোঝেন, যেটা ভালো বোঝেন সেটাই করবেন। কিন্তু কাছের জিনিসটা দেখে সঠিক সিদ্ধান্ত নেওয়ার পড়াশোনা তো আমার নেই মা, সেটা তোমার আছে। কাজেই মানুষ দূরেরটা চেয়ে কাছেটা দেখা খুবই দরকার। কি যে বলেন না মা। মিথিলাদেরকে আজ রাতে দাওয়াত করেছি। দেখো আমি ঢাকায় এসেছি, অথচ একবার ওদের সাথে খেতে পারবো না, এটা কি হয় বলো?
খুব ভালো করেছেন। তাছাড়া তোমার স্বামীর সাথে অনেক দিন মিথিলার দেখা হয় না বাবা। শোনো, তুমি কিন্তু ইরফান আর সামিরকে বলে দিও আজ রাতে তাড়াতাড়ি করে ফিরতে। বাড়িতে মেহমান আসবে অথচ বাড়ির লোক বাড়িতে নেই, এটা কিন্তু আমি সহ্য করব না। মা, আমার মাথায় কিন্তু অন্য একটা আইডিয়া কাজ করছে। হ্যাঁ, কি বলো? সামিরকে আমি বলে দিব তাড়াতাড়ি বাসায় ফিরতে, কিন্তু মিথিলা যে আজকে আসছে এটা না বলি। সামির বাসায় হঠাৎ করে এসে দেখবে মিথিলা, কেমন সারপ্রাইজ হবে বলেন? খুব ভালো, আমি বললাম না যে তুমি কাছেরটা এত ভালো দেখতে পাও, এই জন্য তোমার উপর আমার এত আস্থা মা। আচ্ছা শোনো, এই রাঙা কিন্তু মুগ ডালের বিরিয়ানি খেতে খুব পছন্দ করে, কাজেই ওদের আপ্যায়নের সব দায়িত্ব তোমার উপর, এবং মুগ ডালের বিরিয়ানি তুমি রান্না করবে। সেটা ঠিক আছে, কিন্তু মা মুগ ডালের বিরিয়ানি তো আমি রান্না করতে পারি না। ও আচ্ছা, কোনো প্রবলেম নাই, ইউটিউব তো আছে, ইউটিউব দেখে আমি রান্না করে ফেলবো। কি টিউব বললে? ইউটিউব দেখাচ্ছি আপনাকে, চলেন আমার সাথে, আপনি চা খেতে খেতে দেখবেন। আচ্ছা বেটা, আসো চলো। শিরাইতে তোমায় কাছে পাইতে মুঞ্জে উতাল পাতাল করে রে বধুয়া মুঞ্জে উতাল। বড় ভাই খুব মৌজ মাস্তিতে আছেন মনে হইতেছে। হ্যাঁ ঠিকই ধরছো, মৌজ মাস্তিতেই আছি। কেমন লাগতেছে জানো, তোমার একটু বুঝায় বলি, একটু মাইরা নেই পারফিউমটা। শোনো, একটা ঘোড়া, রেসের ঘোড়া ধরো রেস দিতেছে, বাউন্ডারির কাছাকাছি চলে গেছে, এখন বাউন্ডারি পার হওয়ার আগে ঘোড়া জোরে একটা চিৎকার দিল, ওই রকম চিৎকার দিতে মরতে হবে, বুঝছো? জয়ের সাথে দেখা হয়েছে নিশ্চয়ই? দেখা হয় নাই, তবে তোমার ঠিকানাটা কারেক্ট। ওকে গেলাম তাহলে, সাবধানে যান বড় ভাই। রাখো এটা, চুলদারি পরিষ্কার করে রাখবা, যে কোনো সময় বিয়ার কাম করতে হইতে পারে, বুঝছো? আচ্ছা বড় ভাই। আপু, অনেকদিন কোনো গান গাও না, একটা গান দাও না প্লিজ। অনেকদিন আমাদের দিনাজপুরের বাড়িটা, সামনে ছোট উঠান, সানফ্লাওয়ার ইলেকট্রনিক্স, খোলা আকাশ, কিছু দেখি না। এসব কিছু ফিরে না পাওয়া পর্যন্ত আমার মনে কোনো গান আসবে না নিশি। জয়া, জি ভাবি? তোর কালকে নাইট ডিউটি আছে? মামি, এই কথাটা নাইট পর্যন্ত রেখো, সাথে ডিউটি লাগিও না তো, শুনতে কেমন যেন দারুণ দারুণ লাগে, তাই না আপু? না, এটা কি ধরনের কথা নিশি? কোনো কাজকে ছোট করে দেখতে নেই, সব কাজই সমান। আমি কি জিজ্ঞেস করলাম সেটাকে ঘুরিয়ে পেঁচিয়ে কি উত্তর দিচ্ছে? এই তো ডিউটি আছে কি নেই বল? নেই মামি, ঠিক বলেছি না? ঠিক আছে, ওই বলে দিয়েছে। রাগ হয়ে গেল নাকি? রাখো না ওগুলো, আলমারি চাপে দাও। এই চাবিটা এখন থেকে আমার কাছেই থাকবে, দরকার হলে বলো। আমাকে বিশ্বাস করো না নাকি? আমি তোমার টাকা চুরি করে পালাবো? কি আশ্চর্য, কি সব কথা বলছো? এতগুলো টাকা বাজি ধরে এখানে আমি
বিশ্বাস অবিশ্বাসের খেলা খেলতে পারবো না। আর তুমি ছাড়া তো বাড়িতে আরো অনেক লোক আছে। আচ্ছা সারাক্ষণ কি তোমার মাথার মধ্যে এসবই ঘোরে বলো তো? আচ্ছা ভালো কথা, ওই তোমার বোন নিশি ও চোখে যে আঘাত পাইছিল এখন কেমন আছে? ভালো আছে তো? আমি আল্লাহর কাছে দোয়া করছিলাম ও যেন ভালো হয়ে যায়। ঘটনা সেরকম কিছু না, কেউ একজন আমাদের বাড়িতে ঢিল ছুটছিল, নিশি তখন বারান্দায় ছিল, বাস লেগে গেছে। ও মানে নিশি কি কাউরে চিনতে পারছে? তো আমি চাই আমার এই ভিটাতে আমার যে অংশটা আছে সেই অংশটা বিক্রি করে আমি আমার ক্রাইসিসটা থেকে উদ্ধার পেতে চাই। কিন্তু উইলের কথা ভুলে গেলে চলবে না ওসমান ভাই। বাপদাদারা যে নিয়ম করে গেছে এই নিয়মের বাইরে যেতে আমরা পারি না। তোমার কি চিন্তা আপা? এখন ছেলে মেয়েদের বিয়ে দিয়ে দিয়েছো, সেটেল করে গেছে, ভালো আছে, শান্তিতে আছে, এখন আর তোমার টেনশন কি?